হিন্দুদের নাম। হিন্দু ভাইদেরকে বলি, তোমরা যে ইসকন করেছো এটা তোমাদের কিছু নয়, এটা ইহুদিদের টাকায় এবং ইহুদিদের পরিচালনায় মেকানিজমে চলছে। তোমাদেরকে দিয়ে এই দুনিয়ার মধ্যে হত্যা যজ্ঞ চালিয়ে একটি চূড়ান্ত তোমাদের নগ্নতাকে প্রকাশ করার জন্য তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে। ইসকন মূলত ইয়াহুদিদের পরিচালিত হিন্দুত্ববাদীদের মধ্যে থাকা একটি সংগঠনের নাম। এটা হিন্দুদের সংগঠন নয়। আমি ছোট্ট করে এই ব্যাপারে আমি একটা ছোট্ট মেসেজ আজকে দেব, বাকিটা পরে দেব। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার শাব্দিক মানে বিস্তারিত অর্থ 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একজন হিন্দু এই ইসকন প্রতিষ্ঠা করেন, যার নাম অভয়ারণ্য চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রপাদ। মূলত এই ব্যক্তিটি হিন্দু না, ইনি ছিলেন হচ্ছে একজন ইয়াহুদি। মূলত পরবর্তী তিনি ইহুদিদের সাথেই কাজ করেছেন। মজার ব্যাপার হচ্ছে এই অভয় করুণাবৃন্দ ইহুদি ধর্মের দ্বারা পরিচালিত প্রভাবিত ছিলেন। ইসকন ইহুদিদের পরিচালিত হিন্দু সংগঠন, অর্থাৎ সংগঠনটা ইহুদিদেরই চালায় কারা? হিন্দুরা। আপনাদের বুঝতে হবে। আমি খুব সংক্ষেপে এই কথাগুলো আজকে রাখছি, এই জন্য রাত বেশি হয়ে গেলে যারা সংবাদ নিচ্ছেন তারা হয়তো পরবর্তীতে মূল কথাটা পাবেন না, এই জন্য আপনাদের কভারেজ দেয়া যেন সহজ হয়। বিভিন্ন মিডিয়া এটাকে লাইভ করছেন, দেখার সুযোগ হয়। জয়াদৈত্য স্বামীর আসল নাম হইল যে ইসরাইল। আপনাদের জানা থাকার কথা, যে ইসরাইল মানে হচ্ছে সে মূলত জয়া দত্ত নাম দিয়েছে হিন্দুত্ববাদের একজন পরিচয় করানোর জন্য। আসলে তার নাম হচ্ছে যে ইসরাইল। জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি একটি রাজ্যে ইহুদি পরিবারে। ইসকন পরিচালনা ও নীতি নির্ধারণের আরেকজন হলো রাজনাথ স্বামী। তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। নাম দেশে রাজনাথ স্বামী, মনে হয় যেন তার নাম ছিল রিচার্ড স্লাভিন, বর্তমান নাম দেয়া হচ্ছে রাজনাথ স্বামী। যেমন স্বামী বিবেকানন্দ হিন্দু ছিলেন, ঠিক ওই রকম স্বামী। আসলে তিনি এই স্বামী না, এটা পরকীয়া স্বামী, আসছে ইহুদি থেকে, ঠিক না বলেন? আরেকটি ব্যাপার হচ্ছে এই যে তার মা বাবা দুইজন ছিল ইহুদি। মজার ব্যাপার হচ্ছে 1991 সালের ডিসেম্বর 26 তারিখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইসকন দ্রুত বিস্তার লাভ করে। ইসকন ভক্তদের মাঝে ইহুদি প্রভাবের একটি নামও আছে, অর্থাৎ তারা যে ইহুদি, ইস্কানরা যে ইহুদি, এইটা প্রমাণের জন্য তাদের একটা আলাদা নাম আছে। ইসকনের আর একটা নাম আছে যেটা আপনারা জানেন না, সেটার নাম হচ্ছে জেবিডি। জেবিডি শব্দের ফুল মিনিং হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড ডিভোটি। এর মানে হচ্ছে জুইস দ্বারা অর্থাৎ ইয়াহুদের দ্বারা পরিচালিত এমন একটি সংগঠন যা দিন দিন ইহুদিবাদকে অন্যের ভিতর প্রভাবিত করবে। বাংলাদেশে ইসলামপন্থীরা যখন ইসকনের বিরোধিতা করছে তখন এটাকে কৃষ্ণ ভক্ত বিরোধী বলে পাশ কাটিয়ে দেয়া হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ভারতের নদিয়া জেলার মায়াপুরে এর প্রধান কেন্দ্র। বাংলাদেশের প্রধান কেন্দ্র হচ্ছে স্বামীবাগে। এখান থেকে বাংলাদেশের মেথর শ্রেণীভুক্ত দরিদ্র ও নিচু বর্ণ হরিজন সম্প্রদায়ের মধ্যে এরা প্রথমে কাজ শুরু করে। এরপর সিলেটে চা শ্রমিক দরিদ্র মানুষের মধ্যে তারা কর্মকাণ্ড শুরু করে। প্রায় $2.5 বিলিয়ন, ভালো করে শুনুন, $2.5 বিলিয়ন বড় একটি প্রজেক্ট নিয়ে ইসকন বাংলাদেশে কাজ করে যাচ্ছে। 60-এর দশকে হতাশাগ্রস্ত পশ্চিমা সমাজকে যোগ ব্যায়াম ও ধ্যান করার প্রাচীনতম ভারতীয় রীতিকে নতুন আঙ্গিকে হরে কৃষ্ণ কীর্তন সুরে অনেকের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলে। অর্থাৎ যোগ ব্যায়াম আছে না হিন্দুদের, এই কাজটা আসলে এই লাইনে তারা ঢুকে মূল উদ্দেশ্য হলো ইসলাম এবং মুসলিম জাতিসত্তা, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করাই তাদের মূল টার্গেট। আমি আজকে ছোট্ট করে বললাম, ডিটেইলস তো আরেকদিন ভালো করে আমি ইনশাআল্লাহ আরো বলে আসতে পারবো। ভারতীয় কীর্তনের ধ্রুপদী সুরের সাথে পশ্চিমা ঘরানার জনপ্রিয় সঙ্গীতের তাল লয় সুর সংযুক্ত করে
হরে কৃষ্ণ কীর্তনগুলোকে দারুণ প্রশ্রুতি মধুর করে তোলে এরা। 60-এর দশকের পশ্চিমা দুনিয়ার সঙ্গীত জগতের কিংবদন্তির সাহায্য নিয়ে অভয় করুণাবিন্দ সাহেব বিটন খ্যাত জর্জ হ্যারিসনের সুপারহিট অ্যালবাম হচ্ছে মাই সুইট লর্ড এবং জন লেননের গিভ পিস আ চান্স, যে দুইটা ইংলিশ গান ছিল, এর সাথে রিলিক্স করে মূলত তারা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, এই শব্দগুলো দিয়ে মানুষের আকর্ষণীয় করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে ইউরোপে তারা যখন কাজ করে তখন ইয়াংরা খুব বেশি ঝুঁকে পড়ে, কিন্তু ইস্কনের অপকর্মগুলোকে ইউরোপীয় ইউনিয়ন পরবর্তীতে প্রত্যাখ্যান করে শুধু নয়, বরং নিউ ইয়র্কের মার্কিন ফেডারেল কোর্টের কয়েকটি আলোচিত মামলা, তার মধ্যে ইস্কনের বিরুদ্ধে ছিল 17টা মামলা। এবার শুনেন, 1976 সালে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভিএস মার্ফি, যেটা অর্থাৎ জনগণ বনাম মার্ফি, দুজন মার্কিন নাগরিকের অভিযোগ করে বলেন, দুইজন মার্কিন নাগরিক অভিযোগ করে বলেন যে ইসকন হচ্ছে কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে, ধর্মান্তরিত করে এবং পরিবার থেকে আলাদা করে ফেলে। এই অভিযোগ তারা করে 1976 সালে ইসকনের বিরুদ্ধে। 1987 সালে আরেকটি মামলায় ইসকন নেতা কীর্তানন্দের বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার চার্জ গঠন করে। এর মানে ইউরোপীয় ইউনিয়নে আমেরিকায় গিয়েও ইসকনের সদস্যরা মানুষ হত্যা করেছে। এবার শুনুন, তাকে 20 বছর কারাদণ্ড দেয়া হয়। শুধু তাই না, মামলার অভিযোগে বলা হয় আসামি তার সঙ্গী সাথীদের নিয়ে বিরাট এক অপরাধী গ্যাং গড়ে তুলেছে। অপরাধ, এই যে বিভিন্ন গ্যাং তোলা হয়েছে, ইসকনের হাতে পাবেন অনেক আধুনিক অত্যাধুনিক অস্ত্র এবং লেটেস্ট বিভিন্ন প্রশিক্ষণ। ভালো করে বুঝুন, আমার দেশের সেনাবাহিনী বিব্রত হয়েছে, পুলিশের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। অ্যাসিড টেসিড আসল বিষয় নয়, তাদের তদারকি করা দরকার, আয় ব্যয়ের হিসাব করা দরকার, তারা কোন কোন রাষ্ট্রের সাথে সংযুক্ত সেটা দেখা দরকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হতে পারে এই ইসকন, আর তাকে লেলিয়ে দেবে পতিত পালিয়ে যাওয়া এই স্বৈরশাসক। আর ইসকনকে সুশ্রুরি দিয়ে জাগাইয়া তুলবে দাদারা। আমি বড় শঙ্কিত, আমি আপনাদের সতর্ক করার জন্য এ কথাগুলো বলছি। সম্মানিত ভাইয়েরা, এতে করে তারা যেই একটি জ্ঞান তৈরি করে ইয়াংদেরকে দিয়ে, তার নাম দেয় র্যাকে টার্নিং। সংগঠনের নাম কি ছিল? র্যাক টার্নিং। এতে অপরাধী কীর্তনাথ 8 বছর জেল খাটে, তার 500 ভক্তকে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়। এছাড়াও ইসকন 70 এবং 80 দশকে শিশু নির্যাতন এবং শিশু বলৎকারের একাধিক মামলায় টার্লি কেস, যা সারা দুনিয়ায় হইচই ফেলে দেয়। অর্থাৎ টার্লি কেস মানেই হচ্ছে শিশু ধর্ষণ এবং শিশুদের নৈতিক বিকৃতি ঘটানো। এই মামলাটার নাম কি বলে? টার্লি কেস। এটা হয়েছে আমেরিকার আদালতে। 2004 সালে ওই মামলার নিষ্পত্তি হয়। রায় ছিল বাদীর পক্ষে আদালতে 90 কোটি মার্কিন ডলার। 2004 সালে, এখন তো ডলারের দাম অনেক বেশি। 2004 সালে রায় দিয়ে জরিমানা করা হয়েছিল। ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়, ব্যান করা হয়। তার পাশাপাশি ইসকনকে জরিমানা করা হয় 90 কোটি ডলার, যা বাংলাদেশের টাকার প্রায় 7,600 কোটি টাকা। বাদীকে ক্ষতিপূরণ দিতে হবে বলে উল্লেখ করে। ইসকন 1.5 কোটি ডলার অর্থাৎ 127 কোটি টাকা পরিশোধ করে মাপ চেয়ে রক্ষা পায়। বিভিন্ন দেশ এবং রাষ্ট্রদূতের উচ্চ পদস্থ কর্মকর্তা এদের টার্গেট। বাংলাদেশের দুঃখজনকভাবে ইতিহাসের জঘন্যতম সরকারের শিক্ষামন্ত্রী, উনি নাকি ইসকনের সদস্য ছিলেন। আমি তো মনে করি চট্টগ্রামে যত গন্ডগোল হচ্ছে, আজকে যদি মরহুম মহিউদ্দিন সাহেবের ছেলে, এর নাম যেন কি শিক্ষামন্ত্রী ছিল, নওফেলকে আগে গ্রেফতার করা হোক, তারপর রিমান্ড দেওয়া হোক। ইসকন কোথায় কোথায় আছে উনি ভালো জানেন, ঠিক না বলেন?
এই রকম উস্কানিমূলক কথা আর ইস্কন মিস্কনের কোনো বেল নাই। রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? আমার দেশের তরুণ যুবকরা জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে। কোনো টালবাহানা করে কাজ হবে না। আল্লামা সাইদি সাহেবের কথা, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্তে আছো ভালো আছো, যদি মুখ বের করো 18 কোটি বাংলাদেশে বসবাসকারী তাওহীদি জনতা 36 কোটি হাতে লাঠি নিয়ে ইঁদুরের মাথা কিভাবে ভাঙতে এটা ভালো করে জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে হেফাজত করেছেন, সামনে হেফাজত করবেন। বাংলাদেশকে কেউকে আমরা বর্গা দেব না। বাংলাদেশ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্বকীয়তা নিয়ে বড় হবে। আমি এই ফাঁকে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন করব, তা হচ্ছে যেই পতিত সরকার পালিয়ে গেল, ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছেন, মোটামুটি একটা ভালো কাজ হয়েছে। কিন্তু এর নেপথ্যে যারা আছে তাদের মাদার সংগঠন যেটা আছে সেটার ব্যাপারে অবজারভেশন করে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। কিন্তু দুঃখজনকভাবে সেই দিন দেখলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং একসময় তথ্যমন্ত্রী ছিলেন, তিনি লন্ডন থেকে লাইভ করতেছেন এবং প্রোগ্রাম এই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে বলছেন বিএনপির সাথে নাকি ওনারা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবে, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনারা থাকবে। বিএনপিকে বলি শুধু একটি কথা, এটা আমি আলেম হিসাবে বলি, বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে বলি, সচেতন একজন এই আন্দোলনের মুক্তিযোদ্ধা হিসাবে, আহত মুক্তিযোদ্ধা হিসাবে বলি, যদি কোন দিক থেকে আওয়ামী লীগের সাথে বিএনপির লিঙ্ক খুঁজে পাওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনদিন আর গ্রহণ করবে না, করবে না। যদি পচতে চান, ইতিহাসে অস্ত করে নিক্ষিপ্ত চান, তাহলে আওয়ামী লীগের মতো এত বড় খুনি, দুর্নীতিবাজ, অত্যাচারী, অবৈধ ক্ষমতাকারীর সাথে আপনাদের আতাত হতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের তাওহীদি জনতার এবং স্বাধীন চেতা মানুষের কোনো সম্পর্ক নাই ওদের সাথে। বুদ্ধিমত্তার ন্যূনতম ভুল করলে, একটা চাল ভুল দিলে আপনারা কিন্তু পুরা গুটি সহ পালাতে হবে আপনাদেরকেও। শেষ কথা, এই প্রথম পর্বে চাঁদাবাজ কোন দলের লোক হতে পারে না, খুনি কোন দলের লোক হতে পারে না, দুর্নীতিবাজ কোন দলের লোক হতে পারে না। এরা আলাদা একটা দল, স্বর্ণলতার মতো পরগাছা। এরা সুযোগ পায় যেখানে কাজ করে সেখানে। সুতরাং আমি চাই বাংলাদেশের একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, ঠিক সেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আগামীর সোনার বাংলা নয়, শুধু বিশ্ব দরবারে শ্রেষ্ঠ বাংলাদেশ হিসেবে বুঝে করে ধরার জন্য এই দুইটি শক্তিকে ঐক্যবদ্ধ কাজ করা খুবই জরুরি। ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমরা আপনাদের পাশে থাকব। আমাদের এমপি হওয়ার দরকার নাই, ব্যক্তিগতভাবে আমার চিন্তা নাই এমপি হওয়ার, কিন্তু যারা এমপি হবে তাদের অবশ্যই সৎ হতে হবে, অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। বেশি শক্তি নয়, বরং জনগণের আত্মবিশ্বাস এবং জনগণের আস্থাটাই হবে আপনাদের বড় শক্তি। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।